ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন তারা স্পষ্টত মনে করে ৫ই আগস্টের যে ঘটনা সেই ঘটনার তাদের এই বিতাড়িত হওয়ার ঘটনার অন্যতম কারণ হচ্ছে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। মানে ৫ই আগস্টের এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে এক বছরের মাথায় কেন তারা এই ভোটটা তাদের এই সবচেয়ে বড় শত্রুকে দিতে যাবে? প্রথমত আমি আপনাকে একটু সংশোধন করে দিই। আমি এই গুজবগুলোর কথা বলেছি। আমার নিজে মনে করি না যে ছাত্রলীগের যারা ভোটার আছে তারা এখানে ক্যাম্পাসে এসে শিবিরকে ভোট দিয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু এখানে শিবির খুব ভালো করেছে। কেন ভালো করেছে? আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকেই মূলত জামাত শিবির এদের অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে মত বিনিময় করার সুযোগ হয়। আমি কট্টর আওয়ামী লীগপন্থী ছিলাম, কিন্তু কেন জানি জামাতের যারা লোকজন আছে তারা আমাকে বিশ্বাস করতেন, আমার কাছে আসতেন। এবং আমি যখন জেলে ছিলাম 2012 সালে, তখন জামাত শিবিরের অনেক লোকের সঙ্গে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আমার জেলখানাতে মত বিনিময় করার সুযোগ হয়েছে। এবং আমি জেল থেকে বের হয়ে ধারাবাহিকভাবে এই কথাগুলো লিখেছিলাম। তো সেখানে জনাব মীর কাসেম সাহেব অত্যন্ত প্রভাবশালী একজন নেতা, তিনি আমাকে বলেছিলেন একদিন যে দেখুন, যদি পুলিশ নিউট্রাল হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমাদের 10,000 ছাত্রছাত্রী রয়েছে ডেডিকেটেড, এবং তারা রাজনীতি, অর্থনীতি, লেখাপড়া সব ক্ষেত্রে শীর্ষ। এমনকি যদি ছাত্রলীগ ছাত্রদল ওদের সাথে মারামারি করতে চায়, ওদেরকে ক্যাম্পাস ছাড়া করতে লাগবে 1 ঘন্টা। জাস্ট 1 ঘন্টার মধ্যে আমরা ওদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারবো। 10,000 লোক আমাদের আছে। এই কথা উনি আমাকে 2012 সালে বলেছিলেন, এবং ওই একই কথা আমি লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিন এবং নয়া দিগন্ত পত্রিকা আমি জেল থেকে বের হয়ে। কিন্তু আসলে সরকার তখন এটা কগনিজেন্সে নেয়নি। তো 2012 সালে যদি তাদের 10,000 লোক থাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সেক্ষেত্রে এখন সেটা যদি 20,000 হয়ে যায়, অবাক হওয়ার তো কিছু নেই। মানে তারাই তাদের জন্য জিতেছে আপনার মতো? এই গেল না, আমি একটা জিনিস বলছি যে এই সমীকরণটা যেটা আমি প্র্যাকটিক্যালি রিয়েলিটি, আর পরবর্তীতে হলো যে ওটার একটা গ্রুমিং, যে 10,000 যদি 2012 সনে হয় তাহলে 2025 সনে সেটা সংগতিকরণে 20,000 হয়ে যেতে পারে। আর একটা বাস্তব ঘটনা শুনুন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আমি 2025 সনের ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো নিউ মার্কেটে একদিন হাঁটছি সন্ধ্যার পরে, তো দেখলাম যে 10-12টা ছেলে তারা এসে সালাম দিল। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কারা? তো পরিচয় দিল আমরা ছাত্র দলের, কেউ জয়েন্ট সেক্রেটারি ঢাকা কলেজের, কেউ অমুক অমুক অমুক। আমি বললাম যে এখানে তোমরা ঘুরছ কেন? বলে আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারছি না। মানে 2025 সনের ফেব্রুয়ারি মাসের পর্যন্ত ক্যাম্পাসগুলো কিন্তু ওই সমন্বয়ক ছাত্র শিবির ওনাদের দখলে ছিল। তাহলে ধরুন 2024 সনের আগস্ট থেকে 2025 সনের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ছাত্রদলকে ক্যাম্পাসে তারা ঢুকতে দেয়নি। তাহলে এই সময়টাতে তাদের যে প্রচার, প্রোপাগান্ডা, এবং এই সময়টাতে যে একটা নির্বাচন হবে, ওটা ছাত্রদল ফেব্রুয়ারি মাসে কাউন্ট করতে পারেনি। কিন্তু তারা 2024 সনের আগস্ট মাসে তারা প্ল্যান করে রেখেছে যে এই সময় তারা হবে। সো ইট মে বি ম্যাটিকুলাস ডিজাইন। 2 নম্বরে যেটা হলো যে কাজটি ডিজাস্টার হয়ে গেছে ছাত্রদলের জন্য, তারা এপ্রিলে এসে ক্যাম্পাসগুলো ছেড়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ থেকে শুরু করে সমস্ত ক্যাম্পাসগুলো ছাত্রদলের জন্য ছেড়ে দিয়েছে। ফলে কি হলো, রাতারাতি এসে দেখা গেল যে ওই এলাকাতে শত শত মোটরসাইকেল, এবং রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ছাত্রদলের ছেলেদের সেই হই হুলোর আড্ডাবাজি, এবং ওখানে অন্য যে নেতিবাচক যে প্রচারণাগুলো সেগুলো হয়ে গেল। ফলে আশেপাশের যারা লোকজন তারা বললো আগেই তো ভালো ছিল, ওখানে তো ছাত্র শিবিরের যারা লোকজন ছিল তারা তো কোনোদিন এভাবে সন্ধ্যার পর আড্ডা মারেনি। অর্থাৎ এপ্রিল পর্যন্ত 2024-এর আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ তৈরি করেছে। হ্যাঁ, সুযোগ তৈরি করে দিচ্ছে। তাহলে অন্য যে কাউকে তারা জেতানোর অপশন তাদের ছিল, এমন না যে জেতাতে হলে যে কোনো একজনকে জেতাতে হবে, কিন্তু তারা অন্য কাউকে বেছে নেয় নাই। তারা স্পেসিফিক নির্ধারিতভাবে ছাত্র শিবিরকেই বেছেছে। এই যে বেছে নেওয়ার ঘটনা বলছেন যে পিছনের দিকে হাঁটছে, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে 2013 সালে গণজাগরণ মঞ্চ নামে বিশাল এক উত্থান, আমরা তখনও তারা জেনজি, মানে ওই প্রজন্মই ছিল, জেনজিদের বয়সকালের প্রজন্ম ছিল তখন, তাদের সেই উত্থান এবং এখনকার জেনজিদের উত্থান একই বয়সকালে, দুটো পুরো আলাদা চিত্র আমরা দেখছি। মানে কেন মুক্তিযুদ্ধ এখন আর তাদের টানছে না, না মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা নাই, নাকি অন্য কোনো কিছু?
আমি সাইফুল ভাইয়ের যে একটা কথা, ভূতের যে পা পিছন দিকে থাকে, ফলে ভূত সামনে এগুতে চাইলেও আলটিমেটলি সে পেছনের দিকে চলে যায়। এটার প্রেক্ষিতে ডাকসু নির্বাচন এবং এখনকার রাজনীতির বাস্তবতা নিয়ে কিছু বলতে চাই। প্রথম বক্তব্যটা হলো যে অতীতে আমাদের দেশের যারা বয়োবৃদ্ধ, প্রবীণ, প্রাজ্ঞ, তাদের যে সামাজিক মর্যাদা ছিল, কমান্ড ছিল রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে সর্বত্র, ওটা এখন আর নেই। মানে এই গত 1 বছর যাবৎ সেটা নেই। এখন ছাত্র, সেটা হাই স্কুলের হোক কিংবা কলেজের হোক, এই গত 1 বছরে তারা বহু প্রিন্সিপালকে নিয়োগ দিয়েছে, বহু প্রিন্সিপালকে তারা তাড়িয়ে দিয়েছে ছাত্র। তো যেটা অতীতে কখনো কল্পনা করা যেত না। এই ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ে, তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে এবং ভাইস চ্যান্সেলর তাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এখনও পর্যন্ত সেই ছাত্রদের আনুগত্য তারা করে যাচ্ছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট, আমরা তার সামনে, আমি একজন সংসদ সদস্য ছিলাম, তো সংসদ সদস্য রাষ্ট্রীয় প্রোটোকলে এর সাথে আর বড় কোনো পদবি হতে পারে না। কিন্তু আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উচ্চতা, সেটা ছিল হিমালয় সম। তার সামনে বসবো, মানে তার সঙ্গে কথা বলবো, এটা আমি 2009-10 সনে কল্পনা করতে পারি না। আমার মনে পড়ে উনি যখন আমাকে একবার একটা ফোন করেছিলেন, এটা সম্ভবত 2009-10 সনে প্রথম, তা আমি এতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যে আমি কথা বলতে পারছিলাম না। তো ওই যে মুরব্বীদের যে 2009 সনে সম্মান করার যে জায়গা, সেটা এখন এমন হয়ে গেছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার 2009-এর চাইতে এখন আরও বয়স বেড়ে গেছে, অনেক বছর, 15 বছর 16 বছর তো বয়স বেড়ে গেছে। তো এই প্রাজ্ঞতা নিয়ে তিনি আমার সন্তানের চেয়ে ছোট, মানে এই নাহিদ যারা আছেন, মাহফুজ যারা আছেন, আমার যারা জ্যেষ্ঠ সন্তান, বড় ছেলে, তার চেয়ে 4-5 বছরের ছোট হবে বয়স। তো তাদেরকে তিনি সম্মান করছেন তার নিয়োগকর্তা রূপে, এবং তিনি বলছেন ওনারা হলেন মাস্টার মাইন্ড, এই যা কিছু করেছেন ওনারা আমাকে শুধু নিয়োগ দেননি, ওনারা মাস্টার মাইন্ড, ওনারা যে কাজকর্মগুলো করেছেন তার প্রেক্ষিতে আজ আমি এখানে আছি। ফলে আমরা অতীতে যে রোমন্থন করি স্মৃতির, যে আমাদের জাতীয় নেতা, ছাত্ররা জাতীয় নেতাদের কথা মতো, পরামর্শ মতো আন্দোলন করবে, রক্ত দিবে এবং রক্ত দিয়ে তারা আবার ঘরে চলে যাবে, চলে যাওয়ার পর যারা মুরব্বী তারা এসে পায়ের উপর পা তুলে মন্ত্রী হবে, এমপি হবে, দেশ চালাবে, এই যে একটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা এই জেএনজির কারণে এবার এসে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তাদের বক্তব্য হলো যেন আমরা রক্ত দিয়েছি আর তোমরা ভয়ে সব পালিয়েছিলে গর্তের মধ্যে, তোমরা শেখ হাসিনার ভয়ে সকালে একবার ইন্নালিল্লাহ, বিকেলবেলা একবার লা হাওলা লা কুওয়াতা, সন্ধ্যার সময় তোমাদের ঘুম আসে না, ডাক্তারের কাছ থেকে টেলিফোন করে 10-12টা ঘুমের বড়ি কিনে তারপর তোমরা ঘুমিয়ে গেছো, এবং ঘুমের মধ্যে ভূত দেখে আবার চিৎকার করে তোমরা লাফিয়ে উঠেছো, আর আমরা রক্ত দিয়েছি, সামনে বুক পেতেছি, তা আমাদের উপর তো তোমরা মাতব্বরি করতে পারবে না। এটা এই নতুন প্রজন্মের তরুণদের মধ্যে এই আত্মবিশ্বাস এমন পর্যায়ে চলে আসছে যে 10-12 জন এরকম আত্মপ্রত্যয়ী তরুণ, সেটা স্কুলের হোক, কলেজের হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের হোক, তারা যদি কোথাও গিয়ে দাঁড়ায়, ওখানে সেনাবাহিনীর একটা কমান্ড, ধরুন সেটা কর্নেলের আন্ডার একটা কমান্ড, অকার্যকর। গত 1 বছর আমরা দেখেছি পুলিশের একটা বড় কমান্ড সেখানে অকার্যকর। তো সমাজটা কিন্তু ওই পর্যায়ে চলে এসছে। ফলে এই বাস্তবতায় তরুণরা এই যে এখানে যে বিজয়ী হলো, এটাকে আমি এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারছি না যে এটার ফলাফলটা আসলে কোথায় যাবে, যদি আমরা গত 1 বছরের ঘটনা দেখি। এইগুলো 1। 2 নম্বর হলো যে সাইফুল ভাই যে আরেকটা কথা বললেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথাগত রাজনীতি বা ওই ক্যাম্পাসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হলো সাম্প্রদায়িকতা বিরোধী, আন্তর্জাতিকতাবাদ, বিশ্ব মানবতা, যেখানে কনজারভেটিভনেসের কোনো জায়গা নেই। তো এইবারের শিবিরের যে প্রচার এবং প্রোপাগান্ডা, তাতে মনে হয়েছে যে তারা হিজাবের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখেনি।